কিন্তু হেম কি জানে যে আমি আগে একটা বিয়ে করেছি? হেমনলিনী জানে না, অন্নদা বাবুকে বলেছি। শোন, পুরুষ মানুষ হীরের আংটি, কোনো ব্যাকাচূড়া নেই, কিচ্ছু হয় না। অপেক্ষায় জীবন। তারপরে সত্যি একদিন হয়তো কুসুম বনে এসে তুড়ি ঠেকাবে। এমনই অনেক জীবনের গল্প রয়েছে নৌকাডুবি উপন্যাসে। নৌকাডুবি উপন্যাসটি লেখা হয়েছে জটিল পারিবারিক সমস্যাগুলিকে কেন্দ্র করে। এসব নিয়েই গপ্প যুক্তিতক্কর আজকের শ্রুতি নাটক নৌকাডুবি। তাহলে শুরু করা যাক। নিজের রচনা উপলক্ষে আত্মবিশ্লেষণ শোভন হয় না। তাকে অন্যায় বলা যায় এই জন্যে যে নিতান্ত নৈর্ব্যক্তিকভাবে এ কাজ করা অসম্ভব। এই জন্য নিষ্কাম বিচারের লাইন ঠিক থাকে না। সময়ের দাবি বদলে গেছে। গল্পে কৌতূহলটা হয়ে উঠেছে মনোবিকলনমূলক। ঘটনা গ্রন্থন হয়ে পড়েছে গৌণ। স্বামীর সম্বন্ধের নিত্যতার নিয়ে যে সংস্কার আমাদের দেশের সাধারণ মেয়েদের মনে আছে, তার মূল এত গভীর কিনা যাতে অজ্ঞানজনিত প্রথম ভালোবাসার জালকে ধিক্কারের সঙ্গে সে ছিন্ন করতে পারে। কিন্তু এসব প্রশ্নের সর্বজনীন উত্তর সম্ভব নয়। সমাজের চিরকালীন সংস্কার দুর্নিবার রূপে বন্ধন গাড়ে। আমাকে যদি অপরাধী করেন, আমি উত্তর দেব না। কেবল বলবো, গল্পের মধ্যে যে অংশে বর্ণনায় এবং বেদনায় কবিত্বের স্পর্শ লেগেছে, সেটাতে যদি রসের অপচয় না ঘটে থাকে, তাহলে সমস্ত নৌকাডুবি থেকে সেই অংশে হয়তো আমার খ্যাতি কিছু কিছু বাঁচিয়ে রাখতে পারে। কিন্তু এও অসংকোচে বলতে পারিনি, কেননা রুচির দ্রুত পরিবর্তন চলছে। তোমাদের নৌকার আর সকলে কোথায়? তুমি এখানে একটু বসো, আমি নদীর পাড়টা একটু ঘুরে দেখে আসি। এখানে আমাকে একা ফেলে যাবেন না। ও মাঝি, ও মাঝি। যাদেরকে দিয়ে এলাম এরা কারা? বালকটির নাম রমেশ। এবার আইন পরীক্ষায় পাশ করার কথা ছিল। ফেল করেছে বুঝি? তাই কি বাবা ধরে বিয়ে দিয়ে দিয়েছেন? ফেল করলো কি করে? ছেলেটি মনে হয় ভারী দুষ্টু। আচ্ছা, তোমাদিগকে এই যে ঠাকুর বাড়িতে প্রবেশ করতে দিয়েছি, তা কি জন্যে? আমার কথা শোনবার জন্যে নয় কি? এখন যদি তোমরাই কথা বলতে থাকো, তাহলে আমার গল্প আমি বলবো কি করে? মনে রেখো, ঠাকুর বাড়িতে কিন্তু সব প্রজারা প্রবেশের অধিকার পায় না। ঠাকুর, আমাদের ভুল হয়েছে। আপনি গল্পটি বলুন। রমেশের পিতা ব্রজমোহন বাবু রমেশকে এক প্রকার জোর করেই 3 দিনের নোটিশে বিয়ে করার জন্য ডেকে পাঠালেন। যে অভাগিনীর সঙ্গে বিবাহ ঠিক হইয়াছে, তাহার বাবা নেই। বিধবা মা অনেক কষ্টে মেয়েকে মানুষ করেছেন। মেয়েটির নাম সুশীলা। জোর হবে কেন? রমেশের জন্য এটাকে জোরই বলা চলে, কেননা অন্নদাবাবুর কন্যা হেমনলিনীকে সে পছন্দ করিত। তাই তো রমেশ অন্নদাবাবুর বাড়ি চা খাইতে এবং চা না খাইতেও প্রায় যাইত। ঠাকুর, হেমনলিনী দিদির সাথে বাবুর পরিচয় হইল কি করে? হেমনলিনীর ভ্রাতা যোগেন্দ্র তাহার সহোদ্ধায়ী। এই তুই চুপ কর ঠাকুর, রমেশ দাদাবাবুর বিয়ের গল্প বলুন। বিবাহকালে রমেশ ঠিকমতো মন্ত্র আবৃত্তি করিল না, এমনকি শুভ দৃষ্টির সময়ও চোখ বুজিয়া রহিল। বিবাহ সম্পূর্ণ হইলে বরপক্ষ কনে নিয়ে নৌকায় যাত্রা শুরু করিল। এমন সময় আকাশে মেঘ নাই, কিছু নাই, অথচ একটা গর্জন ধ্বনি দিয়া প্রচণ্ড বেগে ঝড় ছুটিয়া আসিল। সেই ঝড়ে রমেশের পিতৃবিয়োগ হল। এইরূপ প্রায় 3 মাস অতীত হইয়া গেল। বৈষয়িক ব্যবস্থা সমস্ত সমাধা হইয়া আসিল।
প্রাচীনারা তীর্থবাসের জন্য প্রস্তুত হইলেন। প্রতিবেশী মহল হইতে দু একটি সঙ্গিনী নববধূর সহিত পরিচয় স্থাপনের জন্য অগ্রসর হইতে লাগিল। রমেশের সঙ্গেও বালিকার প্রণয়ের প্রথম গ্রন্থি অল্পে অল্পে আঁট হইয়া আসিল। সুশীলা, আজ তোমার চুল বাঁধা ভালো হয় নাই। আচ্ছা, তোমরা সকলে আমাকে সুশীলা বলে ডাকো কেন? নাম পাল্টালে কি আমার কপাল পাল্টাবে? আমি পয়া হয়ে যাব? আমি তো শিশুকাল থেকেই অপয়া। না মরিলে এই অলক্ষণ গুছিবে না। নাম পাল্টাতে যাব কেন খামোখা? তোমার মা যে নাম বলেছেন সে নামই ডাকি। আর শিশুকাল হতে তুমি অপয়া হলে কি করে? আমার জন্মের পূর্বে বাবা মারা গেছেন। 6 মাস বয়সে মাও মারা যান। মামার বাড়িতে অনেক কষ্টে ছিলাম। হঠাৎ শুনিলাম কোথা থেকে তুমি এসে আমাকে দেখে পছন্দ করলে। 2 দিনের মধ্যে বিয়ে হয়ে গেল। তারপর দেখো কি সব বিপদ ঘটে গেল। বিবাহের সময় যখন তুমি আমাকে প্রথম দেখলে তখন তোমার কি মনে হলো? যা, আমি তোমাকে দেখি নাই তো, চোখ নিচু করেছিলাম। তুমি আমার নামও শুনো নাই? যেদিন শুনিলাম বিবাহ হইবে তার পরের দিনই বিয়ে হয়ে গেল। তবে সাদনাতলায় যেতে যেতে মামি বলেছিল, তোর বর কাশির ডাক্তার, এখন দেখছি মুক্তার। মুক্তার নয়, উকিল। ওই হলো। আর তোমার নাম হলো, যাও আমি বলবো না। আচ্ছা আচ্ছা, তুমি তো লিখতে জানো, এখানটায় তোমার নামটা লিখে দাও তো। তা বুঝি আমি আর পারি না? কমলা। এবার আমার নাম লেখো তো। নলিনাক্ষ। কিন্তু দেখেছো আমি খিও ঠিক মতো লিখতে পারি না। এবার তোমার মামার নাম ও ঠিকানাটা লেখো দেখি। শ্রীযুক্ত তরুণীচরণ চট্টোপাধ্যায়, ধোবাপুকুর, সাগরদারি। আমাদের গ্রামের দত্তবাড়ির ছেলেকে তুমি চিনবে। পদ্য লিখে খুব নাম করেছেন। আমি চিনব? কে বলো তো? ওই যে খ্রিস্টান হয়ে গেল বলে তার বাবা ত্যায্য করলেন। ও, মাইকেল মধুসূদন দত্ত। এইরূপে নানা উপায়ে অত্যন্ত সাবধানে রমেশ এই বালিকার জীবন বৃত্তান্ত আবিষ্কার করিল। তাহাতে বড় একটা সুবিধা হইল না। তবে এইটুকু বুঝিল, এই বালিকা রমেশের পরিণীতা স্ত্রী নয়। কিন্তু সে যে কাহার স্ত্রী তাহা বাহির করা সহজ হইল না। রমেশ ভাবিল, খুব সম্ভবত একই দিনের ঝড়ে এই বালিকারও স্বামী ডুবিয়া মরিল। হ্যাঁ ঠাকুর, ঝড়ের সময় আমরা কিন্তু আরও 2টে লাশ দেখেছিলাম। আমার মনে হয় ঠাকুর, আপনি মনে হয় ভুল কনেকে ভুল বরের হাতে উঠিয়ে দিয়েছেন। আমারও তাহা মনে হইতেছে। এখনও তো সময় আছে, ওদেরকে বলে দিন। না, এখনই তাদেরকে এইটা বলে দেয়া ঠিক হইবে না। তাহলে গল্পের মজা শেষ হইয়া যাইবে। আপনি আপনার স্বার্থে, গল্পের স্বার্থে এদের জীবন নিয়ে খেলা করবেন? চুপ মূর্খ, এত বড় সাহস! আমাকে স্বার্থ শেখানো হচ্ছে? এই, একে ঠাকুর বাড়ি থেকে অর্ধচন্দ্র দিয়ে এখনই বের করে দে। খেয়াল রাখবি ওকে যেন প্রসাদ না দেয়া হয়। তোমাদের আর কাহারও কি আমার স্বার্থ নিয়ে প্রশ্ন আছে? না, আপনি গল্পটি বলুন। অনেক চিন্তা করিয়া রমেশ বালিকা বিদ্যালয়ের বোর্ডিংয়ে সুশীলাকে, না কমলাকে রাখা স্থির করিয়াছে। তাহা হইলে এখনকার মতো অন্তত কিছুকাল সে ভাবনার হাত থেকে উদ্ধার পায়। আর হেমনলিনীকেও সব কিছু গোপন রাখা যায়। পরে কখনো না হয় সময় বুঝে হেমনলিনীকে সব বুঝিয়ে বলে তাকে বিয়েতে রাজি করানো যাবে। অক্ষয়বাবু,
আর একটা গান ধরুন। ওই তোদের এক দোষ, বেচারা গাইতে পারে বলিয়া কি তার উপর অত্যাচার করিতে হইবে? না না, সেজন্য ভাববেন না। কাল তোমার ঘর হতে হারমোনিয়ামের শব্দ পেলাম মনে হয়। তুমি কি গান শিখছো নাকি? না মানে এমনিতেই নতুন একটা হারমোনিয়াম কিনেছি, তাই একটু দেখছিলাম আর কি। ঘরে দরজা বন্ধ করে নিজে কেন মিথ্যা চেষ্টা করবেন? আমাদের এখানে অভ্যাস করো, হেম যতটুকু জানে সাহায্য করবে। আমি কিন্তু নিতান্ত আনাড়ি, আমাকে নিয়ে তোমার কিন্তু দুঃখবোধ করতে হবে। আমার যেটুকু বিদ্যা তাতে আনাড়িকে শেখানোই ভালো। রমেশের এই বুড়োতায় হেমনলিনী হাসে, রমেশও হাসে। রমেশের ভুল করিবার অসাধারণ শক্তিতে হেমনলিনীর অত্যন্ত আমোদ বোধ হয়। শিশু চলিতে আরম্ভ করিয়া বারবার ভুল পা ফেলিতে থাকে, তাহাতেই মাতার স্নেহ উদ্বেল হইয়া ওঠে। বাজনা সম্বন্ধে রমেশ যে অদ্ভুত রকমের অনভিজ্ঞতা প্রকাশ করে, হেমনলিনীর এই এক বড় কৌতুক। ভুল হইতে, বেসুর হইতে, অক্ষমতা হইতে আনন্দ পাইবার শক্তি ভালোবাসারই আছে। আমাকে বিয়ে করবে হেম, এক্ষুনি? হেম, চুপ করে আছো কেন? কোনটার উত্তর চাও? বলো না। প্রথম প্রশ্নের উত্তরটা তুমি জানো, আর এক্ষুনি কি করে বিয়ে করা যায় আমি জানি না। তুমি যদি জানো বলে দাও। তুমি কি শাক উলু এসবে বিশ্বাস করো? আমার বাবা করেন, আমার দাদা করেন। বিয়েটা তো শুধু দুজনার নয়। বেশ, যোগেনকে বলো, আর যত তাড়াতাড়ি সম্ভব বিয়ের দিন দেখো। আমি আর দেরি করতে চাই না। বেশ, ভেবেছিলাম তোমার মনে ছিল না। তোমার অসুবিধা না থাকলে আমি কালকেই বাবাকে বলছি। আচ্ছা, আমি কেন তাড়া করছি জিজ্ঞেস করলে না? জিজ্ঞেস করব কেন? বলার হলে নিজেই বলে দিতে। এতটা বিশ্বাস আমার উপরে হেম? সেটা জানো বলেই তো এভাবে বাবাকে না বলে আমাকে সরাসরি বিয়ের কথাটা বলছো। তাহলে প্রতিজ্ঞা করো, কেউ যদি তোমাকে কিছু বলে তুমি কি বলবে? যদি কিছু বলে, কিছু যদি শোনো আমার নামে, আমি নিজের মুখে না বলা অবধি বিশ্বাস করো না। তার মানে কেউ কিছু বলতে পারে, তার থেকে তুমি নিজে বলে দিলে ভালো হতো না? বলবো হেম, একটু সময় দেবে? গুছিয়ে বলার মতো অবস্থা হলে আমি বলবো, তার জন্য একটু সময় লাগবে। এখন তার সময় না। রমেশ কমলার স্বামীর সন্ধানে যাত্রা শুরু করিল। বহু কষ্টে ধোবা পুকুর কোন জায়গায় তাহা বাহির করিয়া কমলার মামা তরিণীচরণকে এক পত্র লিখিল। এক প্রাতে রমেশ সেই পত্রের জবাব পাইল। পত্রে মামা কি লিখিল? পত্রের সারমর্ম যাহা ছিল তাহা হল, দুর্ঘটনার পরে কমলার স্বামী শ্রীমান নলিনাক্ষের কোনো সংবাদ পাওয়া যায় নাই। কমলার স্বামী নলিনাক্ষ যে বাঁচিয়া আছেন এ আশা রমেশের মন হইতে একেবারে দূর হইল। ঠাকুর, রমেশবাবু কি আছেন? না, কি দরকার আমাকে বলুন। রমেশ দাদাবাবুর একটা পত্র ছিল। কোথা থেকে এসেছে? কলকাতা, মেয়েদের একটি বোর্ডিং থেকে। ঠাকুর, কমলা দিদিমণির পত্র বলে মনে হয়, আপনি রেখে দিন না। ঠিক আছে, তাহলে আমাকেই পত্রখানা দিয়ে যাও। ঠাকুর, এখানে একটা দস্তখত দিতে হবে যে। ঠাকুর, দেখুন না পত্রখানায় কি সংবাদ আছে। অন্যের পত্রপাঠ সমীচীন নয়, তোরা যেহেতু বলছিস তাই দেখছি। বোর্ডিংয়ে কমলা অত্যন্ত কাতর হইয়া পড়িয়াছে। আগামী শনিবার তার বোর্ডিং ছুটি ঘোষণা করিয়াছে, তাই তাকে লইয়া আসিতে হবে। কিন্তু
রবিবার রমেশের বিবাহ হেমনলিনীর সঙ্গে। এখন কি হবে? রমেশ বুদ্ধি করে অন্নদাবাবুর কাছে গিয়ে বলল যে তার কিছু মামলা নিয়ে ব্যস্ততা আছে, বিয়েটা কিছুদিন পেছাতে হবে। হেমনলিনী খুব কষ্ট পেল। এছাড়া তার তো কিছু করারও ছিল না। হ্যাঁ, তাই তো রমেশ কমলাকে বোর্ডিং থেকে নিয়ে এলো। স্কুলে তোমার পড়াশোনা কেমন চলছে? জানো, এখন না আমি খিউ লিখতে পারি। অনেকক্ষণ মনে হয় কিছু খাও নাই। এই ফলগুলো থেকে কিছু একটা খাও। আচ্ছা, তুমি আগে খাও, তারপর আমি খাবো। দেখো, শেষকালে ফাঁকি দিও না। আমি বুঝি ফাঁকি দেই? তুমি তো আমাকে ফাঁকি দেওয়ার জন্য বোর্ডিংয়ে রেখে এসেছিলে। আর এমনটি হবে না। রমেশবাবু, মাফ করবেন, আমি ভেবেছিলাম আপনি এখানে বুঝি একাই আছেন। যোগেন, খবর না দিয়ে এভাবে এসে পড়াটা ভালো হয় নাই। চলো আমরা চলে যাই। রমেশ, এই মেয়েটিকে? আমার আত্মীয়। কিরকম আত্মীয়? গুরুজন নিশ্চয়ই হবে না? স্নেহের সম্পর্ক বলিয়াও মনে হচ্ছে না। আমি তোমার বন্ধু, এরকম কোনো আত্মীয়ের বিবরণ কখনো তো তোমার কাছ থেকে শুনি নাই। যোগেন, এ তোমার ভারী অন্যায়। মানুষের কি এমন কোনো কথা থাকিতে পারে না যা বন্ধুর কাছেও গোপনীয়? কি রমেশ, অত্যন্ত গোপনীয়? হ্যাঁ, গোপনীয়। এ সম্পর্কে তোমাদের সাথে এখন কোনো প্রকার আলোচনা করতে চাচ্ছি না। কিন্তু দুর্ভাগ্যক্রমে আমি তোমার সাথে আলোচনা করতে চাচ্ছি। হেমের সাথে যদি তোমার বিয়ের প্রস্তাব না হইতো, তবে কার সাথে তোমার কতটা দূর আত্মীয়তা হয়েছে তা নিয়ে এত তোলপাড় করার ইচ্ছে আমার হইতো না। যা গোপন তা গোপনই থাকতো। পৃথিবীতে কারোর সাথে আমার এমন কোনো সম্পর্ক নাই যাতে হেমের সাথে আমার সম্পর্ক গড়তে বাধা থাকে। আপনার হয়তো কিছুতেই বাধা নেই, কিন্তু হেমনলিনীর আত্মীয়দের তো বাধা থাকতে পারে। এই মেয়েটির নাম কি কমলা? হ্যাঁ। একে তোমার স্ত্রীর পরিচয় দিয়েছ না? হ্যাঁ, দিয়েছি। তবু তোমার উপর বিশ্বাস রাখতে হবে? তুমি বলতে চাচ্ছ এ আসলে তোমার স্ত্রী নয়, কিন্তু বাহিরের লোক জানে এ তোমার স্ত্রী। সত্যপরায়ণতার দৃষ্টান্ত বটে। কি বলো অক্ষয়? ভাই যোগেন, সংসারে দুই পক্ষের কাছে দুই রকম বক্তব্য অবস্থা বিশেষ দরকার হইতে পারে। হেম কি জানে? না। আচ্ছা, কমলাকে দু একটা প্রশ্ন করতে পারি? কোনো মতেই না। আমাকে যদি অপরাধী মনে করো তবে তার বিধান নিতে পারো, কিন্তু নির্দোষ কমলাকে কোনো প্রশ্ন করতে আমি দেব না। বই গেছে আমার প্রশ্ন করতে। যা জানার তা তো জেনেছি। এরপর আমাদের বাড়িতে প্রবেশের চেষ্টা করলে অপমানিত হবে। হ্যাঁ, আর একটা কথা, হেমকে তুমি চিঠিও লিখতে পারবে না। এ তাহলে নলিনাক্ষণ বাবু নয়? এ আমার স্বামী নয়? আমি তো তাহলে অপয়া হয়ে গেলাম। তোদের একটা গল্প বলি। সেকেলে এক জাতি ক্ষত্রিয় ছিল। তাহারা কবেকার কালে? অনেক কাল আগে? হ্যাঁ, সে অনেক কাল আগে। তখন তোদের জন্মও হয়নি। তারপর? সেই ক্ষত্রিয়দের নিয়ম ছিল, তাহারা নিজে বিবাহ করিতে না গিয়া তলোয়ার পাঠাইয়া দিত। সেই তলোয়ারের সহিত বধূর বিবাহ হইয়া গেলে তাহাকে বাড়িতে আনিয়া আবার বিবাহ করিত। ছি ছি ছি, এ কি রকম বিবাহ? আমিও এরকম বিবাহ পছন্দ করি না, কিন্তু কি করিব? যে ক্ষত্রিয়দের কথা বলিতেছি তাহারা শ্বশুরবাড়ি নিজে গিয়া বিবাহ করিতে অপমান বোধ করিত। আমি যে রাজার গল্প বলিতেছি সে ওই জাতের ক্ষত্রিয় ছিল। একদিন সে... ঠাকুর, আপনি তো বললেন না সে কোথাকার রাজা? মদ্রদেশের রাজা। একদিন সেই রাজা... রাজার নাম কি? রাজার নাম রণজিৎ সিং। রণজিৎ সিং, মদ্রদেশের রাজা। তারপরে?
তারপর একদিন রাজা ভাটের মুখে শুনিলেন তাহারই জাতের আরেক রাজার এক পরমা সুন্দরী কন্যা আছে। সে আবার কোথাকার রাজা? মনে কর সে কাঞ্চীর রাজা। মনে করিব কি, সে কি সত্যি কাঞ্চীর রাজা নয়? কাঞ্চীরই রাজা বটে। তোরা তার নাম জানতে চাস? তার নাম অমর সিং। সেই মেয়ের নাম তো বললেন না, সেই পরমসুন্দরী কন্যা। হ্যাঁ হ্যাঁ, ভুল হইয়াছে বটে। সেই মেয়ের নাম, তাহার নাম, ও তাহার নাম চন্দ্রা। আশ্চর্য, আপনি এমন ভুলে যান? কোশলের রাজা ভাটের মুখে এই কথা শুনিয়া, কোশলের রাজা আসলো কোত্থেকে? আপনি না বলিলেন মদ্রদেশের রাজা? সে কি এক জায়গার রাজা ছিল মনে করিস? সে কোশলেরও রাজা, মদ্রেরও রাজা। দুই রাজ্য বুঝি পাশাপাশি? হ্যাঁ। আচ্ছা, আমাকে গল্পটি কি তোরা বলতে দিবি নাকি? ঠাকুর, আপনি গল্পটি বলুন। মাদ্র রাজা রণজিৎ সিং কাঞ্চী রাজের নিকট রাজকন্যাকে বিবাহ করিবার প্রস্তাব জানাইয়া দূত পাঠাইয়া দিলেন। কাঞ্চীর রাজা অমর সিং খুশি হইয়া সম্মত হইলেন। তখন রণজিৎ সিংয়ের ছোট ভাই ইন্দ্রজিৎ সিং সৈন্য সামন্ত লইয়া নিশান উড়াইয়া, কাড়া নাকাড়া, দুন্দুভি দামামা বাজাইয়া কাঞ্চীর রাজ্যোদ্যানে গিয়া তাঁবু ফেলিলেন। কাঞ্চী নগরে উৎসবের সমারোহ পড়িয়া গেল। রাজার দৈবজ্ঞ গণনা করিয়া শুভ দিনক্ষণ স্থির করিল। কৃষ্ণা দ্বাদশী তিথিতে রাত্রি 2:30 প্রহরের পর লগ্ন। রাত্রে নগরের ঘরে ঘরে ফুলের মালা দুলিল, দীপাবলি জ্বলিয়া উঠিল। আজ রাতে রাজকুমারী চন্দ্রার বিয়ে। কিন্তু কাহার সহিত বিবাহ রাজকন্যা চন্দ্রা সে কথা জানে না। যথাসময়ে তরবারির সহিত রাজকন্যার বিবাহ সমাধা হইল। বিবাহের পরদিনেই মুক্তমালার ঝালর দেওয়া পালঙ্কে বধূকে লইয়া ইন্দ্রজিৎ স্বদেশের দিকে যাত্রা করিলেন। হুহুম না, হুহুম না, হুহুম না। কাঞ্চী হইতে মদ্র বহুদূর, প্রায় 1 মাসের পথ। দ্বিতীয় রাত্রে যখন বেতাসা নদীর তীরে শিবির রাখিয়া ইন্দ্রজিতের দলবল বিশ্রামের আয়োজন করিতেছে, এমন সময় বনের মধ্যে মশালের আলো দেখা গেল। ব্যাপারখানা কি জানিবার জন্য ইন্দ্রজিৎ সৈন্য পাঠাইয়া দিলেন। সৈন্য আসিয়া কহিল, কুমার, ইহারও একটি বিবাহের যাত্রী দল, পথে অনেক ভয় আছে, তাই তাহারা কুমারের নিকট আশ্রয় প্রার্থনা করিতেছে। শরণাপন্নকে আশ্রয় দেওয়া আমাদের ধর্ম, যত্ন করিয়া ইহাদিগকে রক্ষা করিব। এইরূপে 2 শিবির একত্রে মিলিত হইল। তৃতীয় রাত্রি অমাবস্যা। সম্মুখে ছোট ছোট পাহাড়, পশ্চাতে অরণ্য। শ্রান্ত সৈনিকেরা ঝিলি ও ঝর্ণার শব্দে গভীর নিদ্রায় নিমগ্ন। এমন সময়ে হঠাৎ কলরবে সকলে জাগিয়া উঠিয়া দেখিল মদ্র শিবিরের ঘোড়াগুলি উন্মত্তের ন্যায় ছোটাছুটি করিতেছে। কে তাহাদের রজ্জু কাটিয়া দিয়াছে। এক একটা তাঁবুতে আগুনও লাগিয়াছে। অমারাত্রি রক্তিম বর্ণ হইয়া উঠিয়াছে। বুঝা গেল দস্যু আক্রমণ করিয়াছে। মারামারি কাটাকাটি বাঁধিয়া গেল। রাজকুমারী চন্দ্রা ভয়ে তাহার শিবির থেকে বাহির হইয়া বনের মধ্যে আশ্রয় নিল। একদল পলায়নপর লোককে সপক্ষ মনে করিয়া তাহাদের সহিত মিশিয়া গিয়াছিল। তাহারা অন্য বিবাহ দল। গোলমেলে তাহাদের বধূকে দস্যুরা হরণ করিয়া লইয়া গেছে। রাজকন্যা চন্দ্রাকেই তাহারা নিজেদের বধূ জ্ঞান করিয়া দ্রুত বেগে স্বদেশে যাত্রা করিল। তাহারা দরিদ্র ক্ষত্রিয়। কলিঙ্গে সমুদ্র তীরে তাহাদের বাস। সেখানে রাজকন্যার সহিত অন্য পক্ষের বরের মিলন হইল। বরের নাম চেত সিং। চেত সিংয়ের মা আসিয়া বরণ করিয়া বধূকে ঘরে তুলিয়া লইলেন। কথায় কথায় একদিন চেত সিং জানিতে পারিল যে যাহাকে সে বধূ বলিয়া ঘরে লইয়াছে সে রাজকন্যা চন্দ্রা। তারপর এই পর্যন্তই জানি, তারপরে আর জানি না। তুমি বলো দেখি, তারপরে কি? সে হইবে না, তারপর কি আমাদের বলুন। সত্য বলিতেছি।
যে গ্রন্থ হইতে এই গল্প পাইয়াছি তাহা এখনও সম্পূর্ণ প্রকাশিত হয় নাই। শেষের অধ্যায়গুলি কবে বাহির হইবে কে জানে। যাকে এতকাল আমার স্বামী বলিয়া জানতাম সে আমার স্বামী নয়। কমলা, কমলা, উমেশ, তোর মাকে দেখেছিস? না, মা তো ঘরেই ছিল। এই শৈলমাসি, মা কি তোমাদের ওখানে? কেন রে, ও তো আজ একবার আসলো না। রাগ করেছে বুঝি? কি রে, এত হট্টগোল কিসের? ও খুড়া, আমাদের সুশীলাকে দেখেছো? ওরে তো দেখলাম গঙ্গার দিকে যেতে। কমলা, কমলা। কমলাকে? সুশীলা মায়েরই আরেক নাম মনে হয় কমলা। হবে হয়তো। শিক্ষিত লোকের কাজকামের কোনো ঠিক নেই বাবা। এই বুড়া, কথা না বলে চল, মাকে খুঁজে আনি। একদিন কমলা এই গঙ্গার জল হইতে উঠিয়া রমেশের পাশে আসিয়াছিল। আবার পূজার পবিত্র ফুলটুকুর মতো আর একদিন এই গঙ্গার জলের মধ্যেই অন্তর্হিত হইল। আসলে জ্বরটা না কমলে বাকিটুকু বলা যাচ্ছে না। নারীর গতি খুবই অল্প, কয়েকদিন ওষুধটা চললে বোঝা যাবে। ঠিক আছে। বাড়িঘর কোথায় কিছু বলেছে? না, কিছু বলে নাই। এই মেয়ে, নাম কি তোমার? কোথায় পেলেন একে? আমরা কাশীর উদ্দেশ্যে নৌকা করে আসছিলাম। এই মেয়েকে দেখলাম নদীর পাড়ে বেহুশ হয়ে পড়ে আছে, গায়ে প্রচুর জ্বর। আশেপাশে খোঁজ নিলাম, কেউ এর পরিচয় দিতে পারল না। তাই আমাদের নৌকায় করে একে কাশীতেই নিয়ে এলাম। আমরা ভবঘুরে মানুষ, এখন এই অসুস্থ মেয়েকে নিয়ে কি করি বলেন তো? ডাক্তারবাবু, আপনি এখানকার লোক, কোনো একটা আশ্রমে যদি ব্যবস্থা করে দিতেন তবে মেয়েটিকে মনে হয় বাঁচানো যেতে পারে। আপনাদের যদি আপত্তি না থাকে তাহলে একে আমি আমাদের বাড়িতে নিয়ে যেতে পারি। আমার মা আছেন, চাকর বাকররা আছে। সুস্থ হবার পর যা খুশি একটা কিছু করা যাবে। সেই ভালো, ভগবান আপনার মঙ্গল করুক। যিনি যাই বলুন, বিধাতাকে আমরা কেহই চিনিতে পারি নাই। এই গঙ্গা কমলাকে নিয়ে এত খেলা খেললেন, সেই গঙ্গার বুকে করেই কমলাকে তার আসল স্বামীর কাছে পাঠিয়ে দিলেন। ঠাকুর, ওই ডাক্তারবাবুই তাহলে কমলা দিদিমণির স্বামী? হ্যাঁ। ঠাকুর, আপনার চোখে জল? কেন, কবির চোখে কি জল আসতে পারে না? তোরা কি আমাদিগকে মানুষ মনে করিস না? আমাদেরও দুঃখবোধ আছে। আমরা হাসি, আমরা কাঁদি, আবার বিদ্রোহ করি। ঠাকুর, ওইদিকে হেমনলিনী দিদির কি হলো? যোগেন্দ্রের কাছে সবকিছু শুনিয়া হেমনলিনী একেবারে ভেঙে পড়লেন। ডাক্তারের পরামর্শে অন্নদাবাবু মানে হেমনলিনীর বাবা মেয়েকে নিয়ে বায়ু পরিবর্তনের জন্য কাশীতে এলেন। তাহলে দিদিমণিও এখন কাশীতে? হ্যাঁ, আর কাশীতে এসে হেমনলিনীর পরিচয় হল নলিনাক্ষণ ডাক্তারবাবুর সাথে। মানে কমলা দিদিমণির স্বামীর সাথে? হ্যাঁ, সেখান থেকেই হেমনলিনী নলিনাক্ষণের মায়ের সাথে পরিচয় হয়। হেমনলিনী তো এখন একরকমের নলিনাক্ষণের ঘরের একজন সদস্য হয়ে উঠেছে। মা, সেই মেয়েটির কি অবস্থা? এখন অনেকটাই সুস্থ। নামধাম কিছু বলেছে? নাম বলে নাই, বাড়ি বলছে
ধোবা পুকুর। ধোবা পুকুর? আর কিছু বলে নাই? এত উতলা হচ্ছিস কেন? না মানে কমলার বাড়িও ছিল ধোবা পুকুর। তাতে কি হয়েছে? তোর বউ কমলা যে বেঁচে নেই তা তোর মামাই চিঠি লিখে জানিয়েছে। তাও ঠিক। আমি কিন্তু তোর পাত্রী ঠিক করেছি। একেবারে ঠিক করে ফেলেছ? তা নয় তো কি, আমি কি চিরকাল বেঁচে থাকবো? হেমনলিনীকে আমার পছন্দ হয়েছে। অন্নদা বাবুর সাথেও আলাপ করেছি, তারও অমত নেই। কিন্তু হেমের সাথে কি করে হবে? আর কমলা যদি বেঁচে থাকে? ও আবার কেমন কথা? 1 বছর তো কমলার জন্য অপেক্ষা করলে, আর কত? ওই মেয়ে যদি বেঁচে থাকতো তাহলে এতদিনে ফিরে আসতো না। কিন্তু হেম কি জানে যে আমি আগে একটা বিয়ে করেছি? হেমনলিনী জানে না, অন্নদা বাবুকে বলেছি। শোন, পুরুষ মানুষ হীরের আংটি, কোনো ব্যাকাচূড়া নেই, কিচ্ছু হয় না। মা, ওই মেয়েটির আবার জ্ঞান ফিরেছে, নামও বলেছে। কি নাম তার? কমলা। কি বললি? আবার বল। আমার কি দোষ? আমি যা শুনলাম তাই তো বললাম। কমলা। আরো বলল। আর কি বলল? বলল, আমি যদি সতী হই তবে এই জীবন আমি তাহার পায়ের ধুলো নিব। তার সেবা করার জন্য ভগবান আমাকে বাঁচিয়ে রেখেছেন। মা, এ আমারই হারিয়ে যাওয়া কমলা। নলিনাক্ষণ কমলাকে ফিরিয়া পাইল। রমেশও হেমনলিনীকে সব বুঝাইয়া বলিল। সংসারে যে ব্যক্তি কিছু হারায় নাই সে কিছু পায় নাই। ত্যাগের দ্বারা আমরা যখন তাহাকে পাই তখনই যথার্থ। যাহা আমার যায় তাহার সম্বন্ধে যদি আমি করজোর করিয়া বলিতে পারি, আমি দিলাম আমার ত্যাগের দান, আমার দুঃখের দান, আমার অশ্রুর দান, তবে ক্ষুদ্র বৃহৎ হইয়া উঠে, অনিত্য নিত্য হয়, এবং যাহা আমাদের ব্যবহারের উপকরণ মাত্র ছিল তাহা পূজার উপকরণ হইয়া আমাদের অন্তঃকরণের দেবমন্দিরের রত্ন ভাণ্ডারে চিরসঞ্চিত হইয়া থাকে। আর কেন আমি কেবল স্থির করিব আর তোমরা অস্থির করিতে থাকিবে? এ খেলা বেশি দিন ভালো লাগে না।